তোমরা যার যার এলাকায় চলে যাও না, এটা না বলে যদি বলতো যে আসো আমরা ক্যাবিনেট গঠন করবো, আলোচনার মাধ্যমে আমরা ক্যাবিনেট গঠন করবো, সেটাই কি স্বাভাবিক ছিল না? কারণ স্বাধীনতা যদি সে ঘোষণা করে তাহলে তার পরবর্তী দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা। আমরা কি 8ই মার্চ দেখতে পাই নতুন কোন সরকার? নতুন কোন সরকার আমরা দেখতে পাই না 8ই মার্চ। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাই কি যে মুজিব সরকার বা একটি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের সরকার গঠিত হলো 17ই আসুন। এরপর আচ্ছা ভালো, আরেকটা জিনিস, সরি এখানে আরেকটা জিনিস, এই যে আমার হাতে একটা পেপারের পত্রিকার ফটোকপি আছে। এই পত্রিকাটি হচ্ছে ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক পত্রিকার 8ই মার্চের যে কপিটি, যে সংখ্যাটি বের হয়েছিল তার ফ্রন্ট পেজের ফটোকপি আমার। আচ্ছা, এখন এই 7ই মার্চ যদি ইত্তেফাক কার পত্রিকা আমরা জানি? ইত্তেফাকের প্রথম বোধহয় এডিটর ছিলেন বা মালিক ছিলেন মানিক মিয়া। মানিক আমরা জানি শেখ সাহেব বা তার আওয়ামী লীগের সম্পর্ক ভালো। বর্তমানে আনোয়ার হোসেন মঞ্জু ইত্তেফাকের মালিক, শেখ হাসিনার সাথে তার ভালোই সম্পর্ক। এই যে অবৈধ নির্বাচন কেউ গেল না, কিন্তু আনোয়ার হোসেন মঞ্জু গেল। এই নিশ্চয়ই শেখ মুজিব বা আওয়ামী লীগের পক্ষে যাই এরকম নিয়োজিত তারা করবে নাকি? এরকম নিয়োজিত। কিন্তু আমরা দেখলাম যে 8ই মার্চ ইত্তেফাক যে সংখ্যাটি ছাপলো 7ই মার্চের বক্তৃতার বরাত দিয়ে, রেসকোর্সের বক্তৃতার বরাত দিয়ে, সেখানে হেডিংটা ছিল কি? ইত্তেফাকের হেডিং ছিল কি? হওয়া ছিল হেডিং বলেন তো? যদি 7ই মার্চ আজ থেকে বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ ঘোষণা করেছে আজ থেকে দেশ স্বাধীন। ইয়েস, এরকম কিছুই আসা স্বাভাবিক ছিল, কিন্তু না, হেডিংটা তেমন আসেনি। হেডিংটা এসেছিল পরিষদে যাওয়ার প্রশ্ন বিবেচনা করিতে পারি যদি, এটি ছিল হেডিং। পরিষদে যাওয়ার প্রশ্ন বিবেচনা করিতে পারি যদি। আচ্ছা আসেন এরপরে শুধু এটি তো হেডিংই ছিল না। সাধারণত এরকম ইম্পর্টেন্ট মিটিং হলে রাজনৈতিক দলের পত্রিকাগুলো হেডিং দেয়, হেডিং এর সাথে আবার কতগুলো সাব হেডিং দেয়। সাব হেডিং এর সাধারণত ইম্পর্টেন্ট যেগুলো পয়েন্ট থাকে সেই পয়েন্টগুলো তারা বোল্ডের মধ্যে দিয়ে দেয়। আমরা এখন দেখি যে ওই বোল্ড পয়েন্টগুলো কি কি ছিল। বোল্ড পয়েন্টগুলোর মধ্যে 1 নম্বরটি ছিল সামরিক আইন প্রত্যাহার করো। 2 নম্বর ছিল জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করো। 3 নম্বর হচ্ছে সৈন্যদের ছাউনিতে, ছাউনি শব্দটা কিন্তু আওয়ামী লীগ একটা বেশ ইউজ করে, এই শব্দ, ব্যারাকে ফিরে যাও, সৈনিকদের ছাউনিতে ফিরিয়ে নাও। 4 নম্বর পয়েন্ট ছিল নাগরিক হত্যার তদন্ত চাই, করবো না, চাই। তার মানে কি? আপনি আরেকজনের কাছে চাচ্ছেন, আরে ভাই আমি যদি স্বাধীনতার ঘোষণা দেখি তখন তো বলবো তদন্ত আমি করবো, চাই। সৈন্যদের ছাউনিতে ফিরিয়ে নাও, কাকে বলছে ফিরিয়ে নাও? ফিরিয়ে নিব বলবো, স্বাধীনতা বলবো যে আমি ফিরিয়ে নিব। আচ্ছা, সামরিক আইন প্রত্যাহার করো, কাকে বলছে? তুমি তো আরেকজনকে বলছো, রাইট? রাইট। কোথায় স্বাধীনতার ঘোষণা? স্বাধীনতার ঘোষণা তো হলো না। আচ্ছা আসেন, এরপরে আমরা যদি দেখি একটা বিষয় যে এক্সেলেন্ট ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, এই পর্যন্ত যেগুলা ইতিহাসের বই বের হয়েছে সেই সময়কার ঘটনাগুলো উল্লেখ করে অধিকাংশ বই যেটি নিউট্রাল সেগুলো আছে, অধিকাংশ বই দেখা যায় যে কিছুটা বায়াস, তাও বায়াস আওয়ামী লীগের পক্ষে, ঠিক আছে। সেগুলো সবকিছু বিবেচনা করি যে আমরা তৎকালীন অবস্থা বিবেচনা করি, তাহলে আমরা কি দেখবো? আমরা যেটা বাস্তব, যেটা সত্য, আমরা দেখলাম যে শেখ সাহেব বা শেখ মুজিব যদি বলতেন সেই সময় যে প্রতিদিন আমি না বলা, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন আমার বাড়ি 5000 লোক পাহারা দিবে, তাহলে কি সেটা সম্ভব ছিল না? সেটা যদি সম্ভব হয়ে থাকে, আপনারা কি মনে করেন সেটা সম্ভব ছিল? সেই সময়
উনি খুব পপুলার মানুষ ছিলেন, তাই না? তাহলে কি এই 30-40টা সিপাহীর পক্ষে এসে তাকে অ্যারেস্ট করা সম্ভব ছিল? এই যে 25শে মার্চ রাত্রে যে শেখ মুজিব অ্যারেস্ট হলো, এটা কি সম্ভব ছিল? ছিল না। তার মানে কি দাঁড়ালো? সে স্বাধীনতার ঘোষণা দেয় নাই, 1 নম্বর। 2 নম্বর হলো যে সে রেডি ছিল আত্মসমর্পণ করে যে আমি অ্যারেস্ট হবো, অ্যারেস্ট হয়ে চলে যাবো, এর আগে অ্যারেস্ট হয়েছি আমি, আমার একটা নেগোসিয়েশন করে পরে চলে যাবে। স্বাধীনতার ঘোষণা ছিল না। আর যে স্বাধীনতার ঘোষণা দেয় সে এখন চুপচাপ ঘরে বসে থাকতে পারে। আসলে এর পরের পয়েন্টে আমরা যাই। শেখ মুজিব আওয়ামী লীগের বক্তব্য 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আচ্ছা, ভালো। স্বাধীনতার ঘোষণা যদি উনি দিয়েই থাকতেন তাহলে 15ই মার্চ ইয়াহিয়া ঢাকায় আসে। ঢাকায় আসার পরে 16ই মার্চ এই কিছুদিন আমরা আপনারা দেখে এসেছেন ঢাকায় যেটা শেরাটন হোটেল ছিল, এখন বোধহয় কি করেছে রূপসী বাংলাটা কি করেছে, এটা তখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল। তাহলে কি হলো? দাঁড়ালো কি যে 16ই মার্চ ইয়াহিয়া এবং শেখ মুজিব বৈঠক করবে। আচ্ছা, সেই বৈঠক কিন্তু প্রায় 2.5 ঘন্টার মতো হয়েছিল, 16ই মার্চের বৈঠক। আচ্ছা, এরপরে আসে শুধু 16ই মার্চ বৈঠক হলো না, বৈঠকের পরে আবার আরেকটি বৈঠক হলো 17ই মার্চ। শুধু 17ই মার্চই বৈঠক হলো না, আরেকটি বৈঠক হলো 19শে মার্চ। 19শে মার্চও বৈঠক হলো না, পরবর্তীতে আবার বৈঠক হলো 20শে মার্চ। এভাবে 21, 23 এবং লাস্ট বৈঠক হলো 24শে মার্চ। প্রত্যেক বৈঠক থেকে বের হবার পরে সাংবাদিক ভাইরা এখানেও আছেন, আপনাদের সিনিয়ররা তখন ওখানে ছিলেন। বের হবার পরে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন যে কি হলো, প্রত্যেক বৈঠকে শেখ সাহেব উত্তর দিলেন যে বৈঠক ফলপ্রসূ হয়েছে। এখন আমরা কি প্রশ্ন করতে পারি যে 7 তারিখে যদি স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকে তাহলে এই যে 17 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 24 তারিখ যে বৈঠকগুলো হলো, কার সাথে বৈঠক হলো, কিসের ভিত্তিতে বৈঠক হলো? আমি তো স্বাধীন, আমি স্বাধীন রাষ্ট্র, আমি একটা স্বাধীন রাষ্ট্রের যদি প্রধানমন্ত্রী হয়ে থাকি তাহলে অন্য কোন রাষ্ট্র থেকে কেউ আসলে আমার সাথে এসে বৈঠক করবে, আমি কেন গিয়ে তার সাথে বৈঠক করবো? এটাই কি স্বাভাবিক নয়? Yes. আপনারা কি বুঝতে পারছেন আমি তুমি কি বলছি? Correct. রেসপন্ড করছেন না কেন? Yes. আচ্ছা, আসেন এবার বিভিন্ন পত্রপত্রিকা ঘেটে কিছু পয়েন্ট পাওয়া। কি পয়েন্টগুলো ছিল? এই যে মিটিং গুলো হলো, এই মিটিং এর মধ্যে কি কি আলাপ হলো? মিটিং এর মধ্যে কি কি আলাপ হলো? মিটিং এর মধ্যে 4টা পয়েন্ট ছিল, যে 4টা পয়েন্ট দেওয়া হয়েছিল। কেউ বোধহয় আলাপ করছেন, আলাপটা একটু পরে করে শুনে না, তাহলে এটা শুনলে কাজে লাগবে। শহীদ জিয়ার দল করেন, বিএনপি করেন, কাজে লাগবে। যখন শত্রুপক্ষ কিছু বলবে আপনাদের বলতে হবে। বর্তমান পৃথিবীতে শুধু জোরে বক্তৃতা দিলে আনা হইচই করলে হয় না, যুক্তি তর্ক দিয়ে, ইনফরমেশন দিয়ে। Yes, thank you. So my leaders, please try to learn something. এখন মুজিব আর ইয়াহিয়া বৈঠক হলো বেশ কয়েকদিন। বৈঠকে 4টি শর্ত নিয়ে খুব টানাহেঁচড়া হলো। এই 4টি শর্ত কি কি? 4টি শর্ত ছিল: 1 নম্বর শর্ত সামরিক শাসনের প্রত্যাহার এবং প্রেসিডেন্টের ঘোষণা বলে সামরিক সরকারের কাছে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। আলোচনার 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট ছিল বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের বিভিন্ন প্রদেশে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর। 3 নম্বর পয়েন্ট ছিল ইয়াহিয়া খান প্রেসিডেন্ট পদে বহাল থাকিবেন এবং
কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করিবে। বোঝেন কিন্তু ইয়াহিয়া খান প্রেসিডেন্ট পদে বহাল থাকিবেন এবং কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করিবেন। 4 নম্বর পয়েন্ট, প্রথমে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্যরা পৃথক পৃথক অধিবেশনে মিলিত হবেন এবং তারপর দুদেশের সদস্যদের যৌথ অধিবেশনে পাকিস্তানের শাসনতন্ত্র চূড়ান্ত হইবে। এই 4টা পয়েন্ট নিয়ে এই কয়েকদিন আলোচনা হলো, কিন্তু সেই সময়টা বিজ্ঞ রাজনীতিবিদরা বুঝতেও পারলেন না যে ইয়াহিয়া খান বা পাকিস্তানিরা আলোচনার অন্তরালে এদিকে হাজার হাজার সৈন্য মোতায়েন করলো বাংলাদেশের নিরীহ বাঙালিকে হত্যার জন্য। আওয়ামী লীগের বা শেখ মুজিবের যুদ্ধের কোন প্রিপারেশন ছিল না, তাদের কোন ধারণাই ছিল না, কারণ তারা মশগুল ছিল। তারা এককেন্দ্রিক ভাবে চিন্তা করছিল যে আমরা নেগোসিয়েশনের মাধ্যমে আমরা পাকিস্তানের মন্ত্রী হব, পাকিস্তানের প্রধানমন্ত্রী হব, নট বাংলাদেশে। বাংলাদেশ নিয়ে চিন্তা ছিল না। আপনারা ইতিহাস ঘাটে আমি কথার শুরুতে যে বলেছি স্বাধীনতা ঘোষণা করেছে, এর পক্ষে মুজিবের পক্ষে কোনো তেমন জোরালো কোনো প্রমাণ নেই। হ্যাঁ, অনেক জোরালো প্রমাণ আছে যে শেখ মুজিব বা তৎকালীন আওয়ামী লীগ 6 দফায় প্রচুর আন্দোলন করেছে, এটার পক্ষে অনেক প্রমাণ আছে। কিন্তু স্বাধীনতা ঘোষণা করেছে, একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে বা ঘোষণা করেছে, তার কোনো প্রমাণ নেই। আসেন আরেকটি পয়েন্ট নিয়ে আমরা বিবেচনা করি। আমরা সবাই জানি, ইতিহাস এটা না জানার এটাতে শত্রুমিত কোন ব্যাপার না, আমরা সবাই জানি যে শেখ মুজিবের বাসা হচ্ছে ঢাকায় ধানমন্ডি 32 নম্বরে। স্বাভাবিকভাবে 1971 সালের সেই সময়গুলোতে, সেই দিনগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল। বাংলাদেশে সেই সময় যে ইন্টারকন নিয়ে কথা বললাম, যে ইন্টারকনে শেখ মুজিব এবং ইয়াহিয়ার বৈঠক হয়েছিল, সেই ইন্টারকনে তখন প্রায় 100 কাছাকাছি, যেটা বইয়ে পড়েছি, প্রায় 100 কাছাকাছি বিদেশি সাংবাদিক উপস্থিত ছিল। আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলে যে শেখ মুজিব চিঠিকুটের মাধ্যমে নাকি ব্যালেন্স মেসেজের মাধ্যমে চট্টগ্রামে স্বাধীনতার বার্তা পাঠিয়েছিল। এখন আমরা কি প্রশ্ন করতে পারি যে 200 মাইল দূরে চট্টগ্রামে যে পাঠাতে পারে, 500 মাইল দূরে হোটেল ইন্টারকন্টিনেন্টে একটা চিঠিকুট লিখে পাঠাতে পারলো না? বিশ্বাসযোগ্য কথা হলো যে 200 মাইল পাঠাতে পারে, সে কি ওখানে পাঠাতে পারে না? তার মানে এটি আরেকবার প্রমাণিত হলো যে এই কথাটি সম্পূর্ণভাবে মিথ্যা। আসলে এরপরে আমরা আরেকটি পেপার দেখি। এখানে এই পেপারটিও ইচ্ছে করে আমি ইত্তেফাকতে এনেছি, আমাদের কাছে আরো ফটোকপি আছে অন্য পেপারে, ইত্তেফাক এনেছি। ইত্তেফাকের সাথে যেহেতু আওয়ামী লীগের একটা অনেক ঐতিহ্যগত সম্পর্ক আছে, সেজন্য আমি ইত্তেফাক পত্রিকাটি ইচ্ছাকৃতভাবে এনেছি। এখানে ইত্তেফাকের ইউকে করেসপন্ডেন্ট আছেন নাকি? এই ইত্তেফাকটি হচ্ছে 26শে মার্চের সংখ্যা, 1971 সাল। 1971 সালের 26শে মার্চের সংখ্যা। এখানে শেখ সাহেবের একটি বিবৃতি হেডিং দেওয়া আছে, 26শে মার্চ, 26শে মার্চ। বিবৃতিটি শেখ মুজিব পাঠিয়েছিলেন একটি ঘটনার পরিপ্রেক্ষিতে। 24শে মার্চে আন্দোলনরত জনতা, স্বাধীনতাকামী আন্দোলনরত জনতা এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টাতে হয়। 4 জন মানুষ মারা গিয়েছিলেন চট্টগ্রামে। সেটা প্রতিবাদ স্বরূপ 25 তারিখে শেখ মুজিব একটি বিবৃতি পাঠিয়েছিলেন বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায়। সেই বিবৃতিটি অন্য পত্রিকার মতো ইত্তেফাক করে ছাপা হলো। ইত্তেফাক বিবৃতিটি একটি হেডিং করলো এবং একটি সাব হেডিং করলো, ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট বিবৃতি থেকে। যেই
ইম্পর্টেন্ট পয়েন্টটা হেডিং করলো, সেই হেডিংটা হচ্ছে এ গণহত্যা বন্ধ করো 26শে মার্চ। আর যে সাব হেডিংটি করলো নেতৃবৃন্দ ভালো করে শুনবেন, সাব হেডিংটি কি ছিল? সাব হেডিংটি হচ্ছে 7 মার্চ কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে আওয়ামী লীগের বক্তব্য অনুযায়ী যে কি স্বাধীনতা ঘোষণা করেছে। এখানে পরিষ্কার অক্ষরে লেখা আছে 27শে মার্চ সমগ্র বাংলাদেশে সর্বাত্মক ধর্মঘট। এখন আমরা যদি আর্গুমেন্ট তর্কের খাতিরে ধরে নেই যে শেখ মুজিব 7 তারিখে স্বাধীনতার ঘোষণা দিলেন, দিয়ে দেশ স্বাধীন, ধরে নিলাম তর্কের খাতিরে উনি দেশের প্রধান, আবার উনি 27 তারিখে ধর্মঘটের ডাক দিচ্ছেন, দেখি হাস্যকর একটি ব্যাপার না? হাস্যকর একটি ব্যাপার। নেতৃবৃন্দ, এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, যে পয়েন্টগুলো দিলাম, আপনাদের কি মনে হয় যে আপনারা সবাই এই পয়েন্টগুলো মনে রাখতে পারবেন? দয়া করে কি একটু হাত তুলবেন, কে কে মনে রাখতে পারবেন না? পারবেন না বলছে। এক্সেলেন্ট। যদি সত্যি মনে রাখতে পারেন ভালো কথা। আমার বক্তব্য হচ্ছে এই যে বছরের পর বছর ধরে যে মিথ্যা কথা যে বলা হচ্ছে, এই মিথ্যা কথাগুলো রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়ানোর জন্য আপনাদেরকে সেই রুখে দাঁড়ানোর সৈনিকের ভূমিকা